হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসস্তূপ আমাদের ভারতবর্ষের প্রাচীন সভ্যতার ঐতিহাসিক নিদর্শন। একথা কম বেশি সকলেই জানেন। কিন্তু এরকম প্রাচীন সভ্যতার ইতিহাস লুকিয়ে রয়েছে আমাদেরই রাজ্য পশ্চিমবঙ্গে, যে সভ্যতার উৎপত্তির সময়কাল খ্রিস্টপূর্ব ৩০০ শতক, অর্থাৎ প্রাক মৌর্য যুগের সময়। মাটির তলায় বহুদিন চাপা পড়েছিল। কিছু বছর আগে সেই প্রাচীন সভ্যতার কয়েকটি নিদর্শন উদ্ধার হয়। সেই স্থানটি কোথায় জানেন? এই প্রত্নস্থলটি রয়েছে কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাপা শহরতলির নিকটে চন্দ্রকেতুগড়ে। আজ আমরা সেই প্রাচীন সভ্যতার ধ্বংসস্তূপ আর বিভিন্ন নিদর্শন দেখতে চলেছি। সঙ্গে বেড়াচাপার কাছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাকচুয়া ধামেও ঘুরে আসবো ঠিক করেছি। তাই সকাল সকাল বালিঘাট স্টেশন থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদহ চলে গেলাম। সেখান থেকে সকাল ৮:২২-এর হাসানাবাদ লোকালে করে চললাম বেড়াচাপার নিকটবর্তী স্টেশন হারোয়া রোডের দিকে। একদা ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ পদ্মা নদী ও বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে আনুমানিক ৩০০ খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল বন্দর নগরী চন্দ্রকেতুগড়। এখানকার দেগঙ্গা গ্রামের রাজপথের সমান্তরালে এক প্রবাহিত নদীর শুষ্ক খাত এখনো দেখা যায়। সেটিই ছিল পদ্মা নদীর খাত। এখন সেই পদ্মা নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তার দিক পরিবর্তন করে। বিভিন্ন ঐতিহাসিকদের মতে চন্দ্রকেতুগড়ই ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গারিডাইয়ের রাজধানী বা গাঙ্গে বন্দর। মনে করা হয় দক্ষিণের সাগরদ্বীপ সুন্দরবন থেকে উত্তরের সমগ্র ২৪ পরগনা এলাকা জুড়ে গঙ্গার প্রবাহ পথে এই প্রাচীন গঙ্গারিডি রাজ্য বিস্তৃত ছিল এবং চন্দ্রকেতুগড় ছিল এই রাজ্যের রাজধানী। আর এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চল, বিশেষত গ্রিস ও রোমের বাণিজ্যিক যোগসূত্র ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে মৌর্য যুগ থেকে কুষাণ যুগ পরবর্তীকালে গুপ্ত যুগ থেকে পাল সেন যুগেও চন্দ্রকেতুগড় সমৃদ্ধ ছিল। পাল সেন সাম্রাজ্যের পরই এখানে সভ্যতার অবলুপ্তি ঘটে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত ছিল এই সভ্যতার কালানুক্রম। বর্তমানে দেবালয়, হাদিপুর, বেড়াচাপা, শানপুকুর, ঝিগড়া ও ইটাখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে মাটির ঢিপি দেখতে পাওয়া যায়, যা প্রায় ৩ কিলোমিটার বিস্তৃত প্রাচীন দুর্গ প্রাচীরের ধ্বংসস্তূপের ইঙ্গিত বহন করে। মাটির তৈরি এই দুর্গ প্রাচীরের অভ্যন্তরেই চন্দ্রকেতুগড়, খনামিহিরের ঢিপি এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইটাখোলা ও নুনগোলা ইত্যাদি স্থানে খননের মাধ্যমে প্রাচীন ভারতের নগর সভ্যতার বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। শিয়ালদহ থেকে হাসানাবাদ বা বসিরহাট লোকাল চেপে হারোয়া রোড স্টেশনে নেমে অটো বা টোটো করে পৌঁছে যেতে পারেন চন্দ্রকেতুগড়ে। সড়ক পথে গাড়ি করে কলকাতা থেকে বারাসাত হয়ে ঘন্টা ২-১-এর মধ্যে পৌঁছে যেতে পারেন চন্দ্রকেতুগড়। এছাড়াও এসপ্ল্যানেড কিংবা উল্টোডাঙ্গা থেকে বাস চেপে পৌঁছে যান বেড়াচাপা। বেড়াচাপা থেকে টোটো ভাড়া করে চন্দ্রকেতুগড় চলে যেতে পারেন। বৃষ্টিস্নাত বর্ষার দিনে সবুজ প্রকৃতির মনোময় রূপ দেখতে দেখতে এক এক করে শিয়ালদহ মেন উত্তর বিভাগের নানান স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হারোয়া রোডে।
সেখানে নেমে একটা টোটো রিজার্ভ করে আমরা আমাদের দ্রষ্টব্য স্থানগুলো দেখতে বেরিয়ে পড়লাম। প্রবীণ মানুষজনের মধ্যে সঞ্চিত দীর্ঘকালীন কিংবদন্তি এবং দুর্ভেদ্য জঙ্গলাবৃত প্রত্নস্থলটির আশপাশ থেকে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর নির্ভর করে 1906 সালে স্থানীয় অধিবাসীরা এবং চিকিৎসক তারকনাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কাছে প্রত্নতাত্ত্বিক পরিদর্শনের আবেদনপত্র পেশ করেন। তার আবেদনে সাড়া দিয়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাঞ্চল শাখার সুপারিনটেন্ডেন্ট মিস্টার লংহার্স্ট পরিদর্শনে এলেও তিনি এখানকার গুরুত্ব আবিষ্কার করতে অসমর্থ হন। এরপর 1907 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সম্পাদক ও পুরাবিদ নৃপেন্দ্রনাথ বসু এবং 1909 সালে খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্থানটি পরিদর্শন করেন। রাখালদাসই সর্বপ্রথম চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব ও গুরুত্ব সমকভাবে উপলব্ধি করে এই প্রত্নস্থল সম্বন্ধে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও ব্যাখ্যা দেন। কিন্তু সেই সময়ে কিছু মূল্যবান প্রত্নবস্তু পাওয়া গেলেও কোনো উৎখনন সংগঠিত হয়নি। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্নতত্ত্ব বিষয়ক আশুতোষ সংগ্রহশালার প্রতিষ্ঠা হয়। ভারতের স্বাধীনতা লাভের পর 1957 সালে আশুতোষ সংগ্রহশালার উদ্যোগে জয়নগর মজিলপুরের তৎকালীন জমিদার ও পুরাতাত্ত্বিক কালিদাস দত্তের প্রেরণায় এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়। 1967 সাল পর্যন্ত এর নিরবিচ্ছিন্ন খননে নেতৃত্ব দেন কুঞ্জবিহারী গোস্বামী ও তার সহযোগীরা। প্রত্নস্থলটিতে বৈজ্ঞানিক উলম্ব খনন সাধিত হয়েছিল। প্রথম বছরে উৎখননে দুর্গনগরীর ধ্বংসাবশেষ উদ্ঘাটিত হয় এবং প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়নের সমসাময়িক প্রাক মৌর্য থেকে গুপ্ত যুগের 5টি অধিবসতি স্তর আবিষ্কৃত হয়। উৎখননের দ্বিতীয় বছরে খনা মিহিরের ঢিবি থেকে প্রাক গুপ্ত যুগ থেকে পাল পরবর্তী যুগ পর্যন্ত প্রত্নদ্রব্য আবিষ্কৃত হয়। এখান থেকে গুপ্ত যুগের উত্তরমুখী মন্দির ও মন্দিরগুচ্ছের বিভিন্ন অংশ এবং 7টি অধিবসতি স্তরের সন্ধান মেলে। চতুর্থ বছরে ইটাখোলা ঢিবি খনন করা হয়। 1965-66-তে নুনগোলায় উৎখনন হয়। 1967-68 সালে আনুমানিক 7ম-8ম শতকের মন্দিরসহ মৌর্য ও কুষাণ যুগের প্রত্নবস্তুও পাওয়া গিয়েছিল। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। এখানে খনন কার্যের ফলে যে সমস্ত নিদর্শনগুলি পাওয়া গেছে, যেমন মৃৎপাত্রাদি, অ্যাম্ফোরা, মনুষ্যাকৃতি ও পশুর মুখ বিশিষ্ট বিভিন্ন খেলনা, গাড়ি, বিভিন্ন দেবদেবীর মূর্তি, বৌদ্ধ মূর্তি, তামার উপর মুদ্রা, পুঁতি অলঙ্কার, ইট ইত্যাদি এই সংগ্রহশালায় রয়েছে, যেগুলি একসময় সংগ্রহ করেছেন প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল স্থানীয় ব্যক্তিত্ব শ্রী দিলীপ কুমার মৈতে। এই সংগ্রহশালায় এসে আপনাদের সবকটি বস্তু দেখাতে পারলাম না, কারণ এর ভেতরে ভিডিও করা নিষেধ। তাই যেটুকু স্টিল ছবি আমি আমার ফোনের মধ্যে তুলেছিলাম, সেগুলোই আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। এই স্থানটিতে খনন কার্যের ফলে এখানে বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবশেষ, খরষ্টি ব্রাহ্মী শিলালিপি ও টেরাকোটার শিল্পকার্য ও টেরাকোটার ব্যবহৃত জিনিসপত্র, দেবদেবীর মূর্তি, ধাতব জিনিসপত্র, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। এখানে খনন কার্যের পর উদ্ধার করা জিনিসপত্র থেকে অনুমান করা হয় এখানকার অধিবাসীরা শিল্পকার্য এবং বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। প্রাপ্ত শিল্প নিদর্শনের ভিত্তিতে সুস্পষ্ট যে মৌর্য থেকে গুপ্ত যুগ পর্যন্ত নদী বিধৌত এই প্রত্নস্থলের প্রধান শিল্প মাধ্যম ছিল ছাঁচ নির্মিত পোড়ামাটির সামগ্রী। শুঙ্গ যুগে ছাঁচের ব্যবহার শুরু হয়, কুষাণ যুগে ডবল ছাঁচের প্রচলন ঘটে। পশ্চিমী মৃৎপাত্র যথা অরেটাইন ওয়্যার, রুলেটেড ওয়্যার এবং ধূসর বর্ণের
অ্যাম্ফোরা ছিল এখানকার সাথে রোমের বাণিজ্যের প্রধান নিদর্শন। ভূমধ্যসাগরীয় অধিবাসীরা পানীয় ও সহজে পচনশীল, বিশেষত তরল দ্রব্য, সর্ষে ভেজানো মাছ, ফল, বাদাম, ভিনিগার, মধু, জলপাই তেল ইত্যাদি প্রক্রিয়াকরণের পর এই উচ্চগ্রীবাযুক্ত 2 হাতল বিশিষ্ট অ্যাম্ফোরায় রাখত। চন্দ্রকেতু গড় থেকে রোমান রুলেটেড মৃৎপাত্রের অংশ, একজন রোমান রমণীর আবক্ষ মূর্তি, এছাড়া অ্যাম্বার বা তৈলস্ফটিক, 3-4টি অ্যাম্বার নির্মিত পুঁতি, কাঁচ, পান্না, কার্নেলিয়ান পাথর প্রভৃতি বাণিজ্যিক প্রত্নসামগ্রী পাওয়া গেছে। তবে এই সভ্যতার অন্যতম নিদর্শন হল 1956-59 সালে প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে প্রাপ্ত খনা মিহিরের ঢিবি নামক স্থান। ঢিবিতে প্রায় 63 স্কোয়ার ফুটের একটি বিশাল উত্তরমুখী মন্দিরের সন্ধান পাওয়া গেছে। এর পূর্ব, দক্ষিণ ও পশ্চিম এই 3 দিকে 14 ফুট চওড়া বারান্দা, মন্দির সংলগ্ন উত্তর দিকে 45 স্কোয়ার ফুট একটি মণ্ডপ এবং কাছে আরেকটি ছোট মন্দিরও পাওয়া গিয়েছে। মন্দিরের বাইরের দেওয়াল টেরাকোটা চিত্রফলকে সুসজ্জিত ছিল। দেওয়ালের বর্তমান শূন্যস্থানগুলি তারই সাক্ষী বহন করে। উত্তরমুখী মন্দিরের মধ্যস্থলে 8 ফুট দৈর্ঘ্য, 8 ফুট প্রস্থ এবং 23 ফুট গভীরতার গর্ভগৃহ আবিষ্কৃত হয়। এর তলদেশে দৈর্ঘ্য প্রস্থ 2 ফুট 13 ইঞ্চি মাপের ক্ষুদ্র ইটের চতুষ্কোণ ক্ষেত্র। কেউ কেউ মনে করেন এই মন্দির সম্ভবত পশ্চিমবঙ্গের প্রাচীনতম মন্দিরের নিদর্শন। মন্দিরটি 3 বার নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। একবার গুপ্ত যুগে, তারপর গুপ্ত পরবর্তী যুগে। মনে করা হয় খনামিহিরের ঢিবি অংশে প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সবারত্ন বিখ্যাত জ্যোতির্বিদ বরাহের পুত্র মিহির ও পুত্রবধূ খনা এখানেই বাস করতেন। খনা এবং মিহির দুজনেই জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন। তবে জ্যোতিষ শাস্ত্রে খনার পারদর্শিতা বরাহ আর মিহিরকেও ছাপিয়ে গিয়েছিল, যার ফলে রাজ্যের কৃষিকার্যে উপকার হয়। ফলে রাজা বিক্রমাদিত্য খনাকে তার রাজসভার 10ম রত্নের সম্মান দেন। কিন্তু রাজসভায় নিজেদের প্রতিপত্তি হারানোর ভয়ে বরাহ তার পুত্র মিহিরকে খনার জিভ কেটে ফেলার আদেশ দেন এবং পিতার আদেশ মেনে মিহির তার স্ত্রীর জিভ কেটে দেন। এর কিছুদিন পরই খনার মৃত্যু হয়। তবে আজও খনার বচন এই বাংলায় প্রচলিত রয়েছে। নগরীর ধ্বংসাবশেষ থেকে আবিষ্কৃত হয়েছে বেশ কিছু ভগ্ন ও অভগ্ন টেরাকোটা নির্মিত রাশিচক্র। ধারণা করা হয় কৃষির প্রয়োজনে এখানে জ্যোতির্বিদ্যার চর্চা হতো। খনামিহিরের ঢিবির উপর্যুক্ত মন্দির ছিল জ্যোতির্বিদ পুরোহিত শ্রেণীর কর্মকেন্দ্র। কথিত আছে এই মন্দিরে বসেই খনা এবং মিহির জ্যোতিষবিদ্যা চর্চা করতেন। অনুমিত হয় প্রাচীর বেষ্টিত দুর্গে বাস করতেন শাসক ও অভিজাত মানুষরা। প্রাচীরবিহীন অংশে বাস করতেন সাধারণ কৃষক, ব্যবসায়ী, কারিগর ও অন্যান্য জীবিকার মানুষ। প্রথম স্তরের মানুষ বাস করতেন কাদামাটি, বাঁশ ও কাঠের তৈরি বাড়িঘরে। এই অঞ্চলে মাটির গভীরে একটি ডাস্টবিন এবং মাটির বেড় সাজিয়ে পরিশোধিত পানীয় জলের জন্য তৈরি কুয়োর সন্ধান মিলেছে। বেড়াচাপা থেকে 8 মাইল দূরে হাড়োয়া যাওয়ার পথে একটি ধানক্ষেত খুঁড়ে 5 থেকে 8 ইঞ্চি ব্যাসের এবং 2 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্যের পোড়ামাটির যুক্ত নল বিশিষ্ট ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী পাওয়া গিয়েছে। মাটির উপর থেকে 13 ফুট নিচে এবং জলস্তর থেকে প্রায় 1 ফুট নিচে এই নালার চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাটির 8-9 ফুট তলায় ইটের তৈরি মজবুত বাঁধ আবিষ্কৃত হয়েছে। এগুলি পূর্ব থেকে পশ্চিমে ঢালু।
এই স্থানের নাম কেন চন্দ্রকেতুগড়, আসুন সেটি জেনে নেওয়া যাক। মধ্যযুগে স্থানীয় প্রতাপশালী এক রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নাম হয়েছিল। তার শাসনকালে সৌদি আরব থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য এখানে আসেন পীর গোড়াচাঁদ। জনশ্রুতি, পীর গোড়াচাঁদ হিন্দু রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন, কিন্তু রাজা তা প্রত্যাখ্যান করেন। তখন পীর বাবা রাজার উপর ক্রুদ্ধ হয়ে নানান অলৌকিক ক্ষমতার প্রদর্শন করে রাজার ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন। যেমন তার অলৌকিক ঘটনার মধ্যে একটি হলো রাজপ্রাসাদের চারদিকে লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেন। এই কারণে পরবর্তীকালে এই স্থানের নাম বেড়াচাপা হয়। পীর বাবার নানান অলৌকিক শক্তি প্রদর্শনে ভয় না পেয়ে রাজা তার কাছে নতি স্বীকার করেন না। এরপর রাজা এবং পীর বাবার মধ্যে যুদ্ধ বাঁধে। রাজা সেই যুদ্ধে পরাজিত হন। খনামিহিরের ঢিবি থেকে মাত্র 2 কিমি দূরে একসময় অবস্থিত ছিল রাজা চন্দ্রকেতুর সেই দুর্গ, যার পাশ দিয়েই একসময় প্রবাহিত হতো বিদ্যাধরী নদী। তবে বর্তমানে সেখানে একটি পুরাতন গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বিদ্যাধরী নদী যে স্থানে প্রবাহিত হতো সেই স্থানে এখন উর্বর চাষের জমি রয়েছে। রাজাদের ব্যবহৃত পুকুরটিও এই খনামিহিরের ঢিবির পাশেই রয়েছে, দেখতে পেলাম। চন্দ্রকেতুগড় দেখে আমরা এগিয়ে চললাম চাকলা ধামের দিকে। তারপর যাব কচুয়া ধাম। আমরা পরবর্তী ভিডিওতে চাকলা এবং কচুয়া ধাম আপনাদের কাছে তুলে ধরব। আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও এলে আপনার কাছে সবার আগে চলে যায়। আজ তাহলে আসি। অনেক ধন্যবাদ।